আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আজকের কোটা আন্দোলন থেকে সরকার পতনের উপর যে আমরা আলোচনাটি করব, সেটাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এবং আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, এবং তাদের কাছ থেকে এই কোটা আন্দোলন থেকে সরকার পতনের প্রতিপাদ্য বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। তো পুরোটা জুড়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা জানি যে এই কোটা আন্দোলন কিন্তু একটা সাধারণ একটা আন্দোলন ছিল, শিক্ষার্থীদের একটা যৌক্তিক আন্দোলন, কিন্তু সেই আন্দোলনটি একটা পর্যায়ে যখন সরকার পক্ষ থেকে পুলিশের বিভিন্ন দমন নিপীড়ন চালানো হয় সাধারণ শিক্ষার্থীদের উপরে, যার কারণে হচ্ছে বাংলাদেশ ব্যাপী সমগ্র শিক্ষার্থীরা কিন্তু বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং আন্দোলন চালিয়ে যায়। একটা পর্যায়ে আমরা দেখি যে সেটার পরিপ্রেক্ষিতে ফলাফল হচ্ছে সরকার পতন। তো এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমাদের আলোচনায় আজকের যিনি যার কাছে আমি একটু প্রশ্ন রাখতে চাচ্ছি এখন, ফাহাদ মাহমুদ, যিনি বুয়েটে পড়াশোনা করছেন। আপনার কাছে প্রশ্নটি হচ্ছে যে কোটা আন্দোলনের কারণে যে আজকের এই সরকার পতন, যেটা একটা সাধারণ আন্দোলন ছিল আমাদের, কিন্তু এই জি। আন্দোলনটি আসলে কখন কিভাবে শুরু হয়েছিল এবং কাদের মাধ্যমে শুরু হয়েছিল, যেটি আমরা অনেকেই জানি না। তো সে বিষয় সম্পর্কে যদি আমাদের একটু আপনি জানান। ঠিক, ফাহাদ। আসসালামু আলাইকুম। তো মেইনলি যে কোয়েশ্চেনটা ছিল যে কোটা আন্দোলন যে ব্যাপারটা আমাদের এটা বুঝতে হলে, যেহেতু এখন আলোচনা শুরু করছি, তো সেক্ষেত্রে আমাদের একদম প্রথম থেকে বুঝতে হবে যে কোঠা এই সিস্টেমটা কখন থেকে চালু করা হয়েছিল এবং কখন এইটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে এবং একদম এন্ড অফ দ্য ডে ইভেনচুয়ালি আমরা যেটা পাইছি। এবং এই সম্পর্কে আমাদের বুঝতে গেলে সর্বপ্রথম মেইনলি কোঠা কোটা যে জিনিসটা এটা হচ্ছে নর্মালি আমরা জানি যে কোটা হচ্ছে গিয়ে সংখ্যালঘু লঘুদের জন্য, মানে বিভিন্ন দেশেই প্রত্যেকটা দেশেই হচ্ছে কোটা সিস্টেমটা থাকে, যেখানে সংখ্যালঘুদের হচ্ছে গিয়ে সরকারি যে চাকরি আছে এবং তারা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কম পাচ্ছে একটু রিমোট এরিয়াতে থাকার কারণে, এই সুযোগ সুবিধাগুলো তারাও যেন পায়, সেই সুযোগটা তাদেরকে করে দেওয়া। তো এখানে আমরা যেটা জানি যে 1997 সালের মার্চ মাসের 17 তারিখে সর্বপ্রথম আমাদের যে 2018 সালের আগ পর্যন্ত 2018 সালের আগ পর্যন্ত যেই কোটা সিস্টেমটা ছিল 46 বছর ধরে, এই কোটা সিস্টেম 56% যে কোটা সিস্টেম ছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী, তার মানে হচ্ছে নবম থেকে নবম গ্রেডের এবং হচ্ছে গিয়ে 10 থেকে 13তম গ্রেডের যেই চাকরিগুলো যেগুলো ছিল, এগুলো হচ্ছে গিয়ে কোঠার মাধ্যমে হচ্ছে গিয়ে নিয়োগপ্রাপ্ত হইতো, যেটা হচ্ছে 1997 সালে এটা করা হয়েছিল। এবং সেখানে হচ্ছে গিয়ে একদম মেজর একটা পার্ট ছিল, সেটা আসছে হচ্ছে গিয়ে আহ মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হয়েছে, কারণ মুক্তিযোদ্ধা যারা ছিল, ফ্রিডম ফাইটার যারা ছিল, তারা হচ্ছে প্রচুর ত্যাগ করতে হয়েছে, তাদের আহ জীবন দিয়ে দিয়েছে। আমরা জানি তারা হচ্ছে আমাদের জেনারেশনের জন্য এবং আমাদের পুরো বাংলাদেশের জন্য তারা হিরো। তারাই আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করেছিল এবং হচ্ছে আজকের যে স্বাধীন বাংলাদেশ তাদের জন্যই পেয়েছি, এটা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। এবং তাদের যে ত্যাগ, তারা যেই তারা যে ত্যাগগুলো করেছে, এটার জন্য তাদেরকে হচ্ছে গিয়ে 97 সালে সর্বপ্রথম এই রিটটা জারি করা হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি করা হয়েছিল, যার মাধ্যমে হচ্ছে গিয়ে 56% কোটার মধ্যে 30% ছিল হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য। আচ্ছা, ভালো কথা। তো সেটা হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধারা ছিল, তো দেখা গেছে যে যারা মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ সাধারণত মধ্যবয়স্ক এবং হচ্ছে গিয়ে দেখা গেছে যে 18 বছর থেকে শুরু করে এর পরবর্তী যারা ছিল তখন তারা যুদ্ধ করেছিল। এখন 97 সালে এসে তখন দেখা গেছে যে যারা যুদ্ধ করেছিল তারা একদম বয়স্ক হয়ে গিয়েছে বা হচ্ছে অনেকে মারা গিয়েছে, তো তারা দেখে সেরকম সুযোগ সুবিধা নিয়ে যেতে পারে নাই। তো এক্ষেত্রে তাদেরকে কি করা হয়েছে, তাদের সন্তান যারা ছিল তাদের সন্তানদের জন্য হচ্ছে গিয়ে তারা যেন সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে, যেহেতু আগে তারা পায়নি, এই সুযোগ সুবিধা ভোগ করার জন্য তাদের সন্তানদেরকে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য 30% দেওয়া হয়েছিল। এবং আমরা জানি যে 2018 সাল পর্যন্ত এই সিস্টেমটা চলে আসছে, যেখানে সন্তানরা পেয়েছে এবং তার নাতি নাতনি যারা আছে, মুক্তিযোদ্ধা যারা ছিল, তাদের নাতি নাতনিরাও পেয়ে আসছে। আচ্ছা, ভালো কথা। তো এই যে 2018 সাল পর্যন্ত চলে আসছে, তো তখন 2018 সালে হচ্ছে গিয়ে সর্বপ্রথম আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, যেখান থেকে হচ্ছে সর্বপ্রথম এই কোটা আন্দোলনটা শুরু হয়েছিল, যেখানে আমরা জানি যে মুক্তিযুদ্ধ অলরেডি অনেক বছর হয়ে গিয়েছে, 46 বছর ধরে তারা পেয়ে আসছে। তো এখন আসলে এই কোটা সিস্টেমটার পরিবর্তন করা দরকার। তো তখন 2018 সালে এই অনেক আন্দোলন করা হয়েছে, অনেক ছেলেপেলে আন্দোলন করার পরবর্তীতে 2018 সালের 4ই অক্টোবর যেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিজীবী যারা ছিল, তারা যেই কোঠার ভোট নিয়োগের জন্য যেই কোঠা সিস্টেমটা ছিল, এই কোঠা সিস্টেমটা পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা পরিবর্তন জারি করা হয়, যেখানে সরাসরি বলা হয় যে এই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যেই চাকরি
হবে এগুলো হচ্ছে যখন নিয়োগপ্রাপ্ত, এগুলো সম্পূর্ণ মেধার ভিত্তিতে হবে, এবং পূর্বের যে কোটা সিস্টেমটা ছিল এটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এটাই কিন্তু প্রথম ফল্ট যেটা ছিল, আমরা মনে করি এটাই একটা প্রথম প্রথম ফল্ট, যেখানে হচ্ছে কি 46 বছর ধরে চলে আসতেছে একটা কোটা সিস্টেম, সেখানে হঠাৎ করে যখন কোটা সিস্টেম বাতিল করে দেওয়া হয়েছে, তখন রীতিমতো যারা কোটা সিস্টেম পেয়ে আসছে, যারা মুক্তিযোদ্ধা সন্তান ছিল, নাতি নাতি যারা ছিল, যারা এতদিন স্বপ্ন দেখছে যে তাদের এই কোটা সিস্টেমটার মাধ্যমে তারা ভর্তি হতে পারবে, হঠাৎ করে যখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন সাডেন একটা যখন চেঞ্জ চলে আসে তখন একটা ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। তো তখন কিছু হয় নাই। তো 2018 উনিশশো 2018 সালের যে সিস্টেমটা হইলো 4 অক্টোবর, তারপরে 2021 সালে এসে আচ্ছা, দুই হাজার আমরা তো একুশ দুই সালে এসে হাজার 2024 সালে যে আমাদের বিভিন্ন হত্যাকাণ্ড হয়েছে, আমরা তো সবাই জানি যে 2018 সালেও কিন্তু আমরা বিভিন্ন হত্যাকাণ্ডের খবর জেনেছি। আমরা দেখেছি যে বুড়িগঙ্গা নদীর তীরেও অনেক লাশ পাওয়া গিয়েছে শিক্ষার্থীর। তো এই বিষয়টাও অনেক যদিও আমাদের ট্রেন্ডিং। আচ্ছা, তারপরে হ্যাঁ, জি, বলুন। আচ্ছা, তো তখনকার সময়ে যেরকম আন্দোলন হয়েছিল, এটা তো যাই হোক, এই সব আন্দোলনের কারণেই তো হচ্ছে গিয়ে মেইনলি সরকার হচ্ছে গিয়ে এই পদক্ষেপটা নিয়েছিল যে কোটা সিস্টেমটা পুরো বাদ দিয়ে দিয়েছিল। তো যেহেতু আমরা 2024 কেন্দ্রিক আলোচনা করছি, যেহেতু 2024-এ এসেই ঝামেলাটা মূল দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে। হ্যাঁ। তো 2021 সালে ওহিদুল ইসলাম সহ 7 জন যে মামলা করেছিল মুক্তিযোদ্ধার সন্তান, তারা বলেছিল যে এত বছর ধরে চলে আসতেছে, 46 বছর ধরে হঠাৎ করে যখন বাদ দিয়ে দেওয়া হয়েছে, তখন তো তখন তারা হাইকোর্টে একটা রিট জারি করে, এবং হাইকোর্ট দেখে যে সরকার যেই পরিবর্তন যেটা জারি করেছিল, যেটা আসলে মানে ঠিক ছিল না, এ কারণে সেটা নতুন করে পুনরায় আবার পুনর্বহাল করে দেওয়া হয়। তো এই যে পুনর্বহাল করে দেওয়া হয় কি 2024 সালের 5ই জুন। তো 2024 সালে 5ই জুন যখনই এটা আবার পুনর্বহাল করে দেওয়া হয়, তো স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে এটা আবার যখন ফেরত আসছে 2018 সালে যেই একটা কোঠা আন্দোলন হয়েছিল, এখানে আমরা জানি যে অনেক মানুষ মারা গিয়েছে, যতটুকু আমরা খোঁজ খবর পাই, যা পাই, যতটুকু, যেহেতু আমরা জানি যে দিন শেষে এসে ইভেন্চুয়ালি এটা একটা যে স্বৈরাচার শাসক ছিল, সেই স্বৈরাচার শাসক বিভিন্ন ভাবে এটা ঢুকানোর চেষ্টা করছে, অনেক মানুষকে মেরে গুম খুন করে অনেককেই গুম করা ফেলা হয়েছে। তো 2024 সালে এসে হচ্ছে গিয়ে এই জিনিসটা যখন পুনরায় পুনর্বহাল করা হয়, তখন থেকে মেইনলি আবার এই আন্দোলন শুরু হয়, এবং 5ই জুনের পর থেকেই আন্দোলনটা শুরু হয়। আচ্ছা, ভালো কথা। তো প্রথমত আন্দোলনটা খুবই শান্তিপূর্ণ আন্দোলন ছিল, আমরা সবাই জানি, আমরা সবাই দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এখানে জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপরে আরো প্রায় ঢাকা কেন্দ্রিক যে ইয়াগুলো ছিল, ইউনিভার্সিটি গুলো ছিল, সবাই আন্দোলন শুরু করেছে। তো 14ই জুলাই এসে কি হলো, 14ই জুলাই এসে প্রধানমন্ত্রী একটা বক্তব্য ছিল, যেই বক্তব্য কেন্দ্র করে আন্দোলনটা সারা মানে মানে আন্দোলনটা আরো বেশি বেগবান হয়ে গেল। এবং প্রধানমন্ত্রীর বক্তব্যটা কেমন ছিল, সেখানে ছিল হচ্ছে প্রধানমন্ত্রীকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল, আমরা সবাই জানি যে আহ কাদেরকে তাহলে দেওয়া উচিত, প্রধান মুক্তিযোদ্ধার সন্তানকে নাকি রাজাকারের ছেলেকে। তো রাজাকারের সন্তানকে। তো প্রধানমন্ত্রী সবাই বলেছে যে মুক্তিযোদ্ধার সন্তানকে দিব নাকি রাজাকারের সন্তানকে দিব। তো আমরা সবাই জানি এর কারণে হচ্ছে গিয়ে মধ্যরাতেই হচ্ছে গিয়ে রাত 12টা-1টার পরপরই হচ্ছে গিয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, ইডেন কলেজ, বুয়েট থেকে আবার হচ্ছে একটা আন্দোলন মিছিল বের হয়, এবং এই মিছিল থেকে শুরু করে তখন আন্দোলনটা আরো বেগবান হওয়া শুরু করে। এবং পরদিন 15 জুলাই এসে কি হলো, 15 জুলাই এই আন্দোলনকেই দমানোর জন্য ছাত্রলীগ, যেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগের স্টুডেন্ট উইং, যারা এরা হচ্ছে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে বড় মানে হামলা চালানো শুরু করলো, লাঠি পেটা শুরু করলো, রড দিয়ে পিটানো শুরু করলো, যেখানে এই যে যে ঝামেলাটা শুরু হলো, এরপর থেকে সারা বাংলাদেশেই হচ্ছে কি আন্দোলনটা বেগবান হওয়া শুরু করলো। হ্যাঁ, এবং আচ্ছা। এটা আরো বেশি আন্দোলন ছিল যখন 16ই জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদকে হত্যা করা হয়। একদম এত মানুষের সামনে দেখা গেছে যে সে বুক পেতে ছিল, এবং তার গায়ে সরাসরি পুলিশ গুলি করেছিল, এবং সেখান থেকে সারা বাংলাদেশে আন্দোলনটা ছড়াইলো। তো এরপর থেকে এই আন্দোলনটা শুরু হলো, আমরা সবাই জানি। তো আচ্ছা, এরপর হ্যাঁ, থেকে জি, আহ, জনাব ফাহাদ, আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি যে আমাদের কোটা আন্দোলন কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল, এবং বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিভিন্ন ভাবে কোটা আন্দোলন, কোটা নিয়ে বিভিন্ন কোটার পরিবর্তন করা হয়েছিল, যার কারণে বিভিন্ন সময় আমরা আন্দোলন দেখতে পেয়েছি, হত্যাকাণ্ড দেখতে পেয়েছি। যেমনটা 2024 সালে এসে কিন্তু আমরা সর্বোচ্চ পর্যায়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা। তো এখন জি, আমার হচ্ছে আহ মিনহাজুল ইসলাম মিনার, যিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো আমি তার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে যে আহ, আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তো আন্দোলনের যাত্রাটা মূলত শুরু হয় বাংলাদেশ ব্যাপী। তো এই যে বাংলাদেশ ব্যাপী আন্দোলনটা মানে ছড়িয়ে পড়ে, তো তখনই যখন হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন যে এই যে কোটায় হচ্ছে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে নাকি
রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। সো এই কথাটা, এই বক্তব্যের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে হল থেকে বেরিয়ে এসে রাত 12টা 1টার দিকে আমরা দেখেছি আপনারা আন্দোলন করেছিলেন, এবং ঠিক পরের দিন যখন আপনারা আন্দোলনটি নতুন একটা আন্দোলন কর্মসূচি ডাক দেন এবং আন্দোলনে যুক্ত হন টিএসসি তে, তো তখন দেখতে পাই আমরা ছাত্রলীগের আপনাদের উপর বিভিন্নভাবে হামলা করে। তো এই হামলার বিষয়টা একটু আমাদেরকে জানাবেন, সেখানে কিরকম পরিস্থিতি বিরাজ করছিল। এবং সেই সাথে আরো একটি বিষয় জানতে চাচ্ছি যে এই হামলার পিছনে আসলে কি সরকারের কোনো ইন্ধন ছিল কিনা, সরাসরি এরকম মনে হচ্ছে কিনা আপনার, একটু আপনি যদি বলতেন বিস্তারিত। আসসালামু আলাইকুম। এক্ষেত্রে আপনার প্রশ্নের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো, সেক্ষেত্রে সরকারের ইন্ধন ছিল কিনা, প্রথমত আমরা যদি আন্দোলনটার দিকে একটু দেখি, সেক্ষেত্রে দেখা যায় শান্তিপূর্ণভাবে কিন্তু আন্দোলনটা হয়ে আসছিল। এবং 14 তারিখ এসে সেই প্রসঙ্গে যখন হচ্ছে আহ সরকার খুব বেশি মাথা ঘামাচ্ছে না, তখন তখন 14 তারিখ এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে, সাবেক প্রধানমন্ত্রীর থেকে একজন এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনার কাছে যদি 2 জন চাকরির জন্য আসে, মুক্তিযোদ্ধার ছেলে কাকে চাকরি দিবেন? তো সেই সেই ইতিহাসটা আমরা সবাই জানি, সেই ঘটনাটা আমরা জানি। এবং এই ঘটনার সূত্র ধরেই কিন্তু এত কিছুর এত উত্তাল আন্দোলন এবং এত কিছু শুরু হয়েছে। তো সেই জায়গায় থেকে আপনার যে প্রশ্ন, সেটা হচ্ছে এই যে স্টুডেন্টদের ফেসে ওঠার পেছনে, অথবা ছাত্রলীগ শিক্ষার্থীদের উপর যে আন্দোলন, যে অত্যাচার চালায়, যে হামলা চালায়, সেখানে সরকারের কোনো ইন্ধন ছিল কিনা, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। সরকার ভিতর থেকে বা তৎকালীন আওয়ামী লীগ যে ক্যাবিনেট সদস্যরা আছে, ভেতর থেকে তাদের স্টুডেন্ট উইং কে সরাসরি নির্দেশ দিয়েছে কিনা, এই বিষয়টা আমার কাছে জানা নাই। তবে আমরা যদি 14 তারিখের প্রধানমন্ত্রীর বক্তব্যটার দিকে দেখি, সেক্ষেত্রে ওই দিন সন্ধ্যা 7টা থেকে কিন্তু হলে এই বিষয়টা হচ্ছে যে সূর্য সেন হল থেকে 71 হলে এই যে কথা হচ্ছিল, তুমি কি আমি কি রাজাকার রাজাকার, এই যে সূর্য সেন থেকে সাউন্ড দিচ্ছে 71, তুমি কি আমি কি, এটা যদি সূর্য সেন হল থেকে বলে, তাহলে 71 হল থেকে বলতেছে যে রাজাকার রাজাকার, এরকম কিন্তু এটা সন্ধ্যা থেকে শুরু হয়েছে। আমরা যদি দেখি, তাহলে পরবর্তীতে 11টার দিকে গিয়ে, রাত 11টার দিকে গিয়ে মিছিল বের হয়, বিশাল মিছিল বের হয়, শিক্ষার্থীরা সবাই রাস্তায় নেমে আসে। এবং 15 তারিখ, এর পরের দিন উবাইদুল কাদের যেটা বলেছিলেন যে শিক্ষার্থীদেরকে আহ দমন করার জন্য অথবা তাদেরকে মোকাবেলা করার জন্য তাদের ছাত্রলীগই যথেষ্ট। ঠিক আছে? তো এই বিষয়টাই আমার মনে হয় এখান থেকেই হচ্ছে তাদের স্টুডেন্ট উইং, ছাত্রলীগের সদস্যরা হচ্ছে শক্তি পায়, এবং তারা, আমার মনে হয় এই জায়গা থেকে তারা যে সেই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করার জন্য যে একটা শক্তি, যে একটা সাহস, সেটা আমার মনে হয় তারা এখান থেকেই পেয়েছে। এবং এই জায়গা থেকে তাদের কাছে উস্কে দেওয়া হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার বিষয়টা নিয়ে। দ্বিতীয়ত, ওই দিন যখন হচ্ছে হামলা হয়, আমি আমি আমাদের 3টা কর্মসূচি ছিল। 3টা কর্মসূচি ছিল শাহবাগে যাওয়ার। আমি আসছিলাম আপনার গুলিস্তান, আমি প্রথমে গুলিস্তান যাই, একদম দুপুরে বের হই, এবং গুলিস্তান থেকে আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমি গুলিস্তান গিয়েছি। গুলিস্তান হতে প্রথমে প্রথমে কার্জনের ওখানে আসি, দুয়াল চত্বরের ওখানে এসে ফ্রেন্ডকে ফোন দিয়ে যে তুমি হলের কি অবস্থা, বলে যে এদিকে অবস্থা খুবই খারাপ, ছাত্রলীগের ছেলেরা আমাদেরকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। তখন আমাকে বললো যে তুমি এদিকে আপাতত আসিও না, ওইদিকে থাকো। তো এরপরে যেটা হয়েছে, আমি কিছুক্ষণ দুয়াল চত্বর অবস্থান করছিলাম, এবং দুয়াল চত্বর থেকে হেঁটে হেঁটে শাহবাগ আসি। এবং শাহবাগে দেখলাম যে অনেক পুলিশ মোতায়েন করা আছে, এবং সেদিক থেকে গিয়ে বঙ্গবন্ধু হলের পেছন থেকে আমি ক্যাম্পাসে ঢুকি। ক্যাম্পাসে দেখলাম যে প্রত্যেকজনের হাতে লাঠি, প্রত্যেকজন একদমই রক্ত ছিল, ক্যাম্পাস রক্তাক্ত ছিল। তো আমার হাতে ভাগিস ব্যাগ ছিল একটা, যে কারণে আমাকে আমাকে বললো যে তুমি কোন হলে, আমি বললাম আমি এফ রহমান হলে। তো সেই জন্য আমার হয়তো বুঝতে পারেনি যে আমি আন্দোলনে যোগ দিয়েছি, এটা বুঝতে পারে না। কিন্তু আমার যে ব্যাগ ছিল, সেখানে কিন্তু আমার ফ্ল্যাগ ছিল, পতাকা ছিল, যে কারণে বুঝতে পারি না হয় হয়তো বা ওই দিনও আমার ফেরা হতো না, বা সুস্থভাবে হয়তো বাসায় ফেরা হতো না। তারপর আমি কিছুক্ষণ হলে স্টে করার পরে দেখলাম যে প্রত্যেকটা জায়গায়
ছাত্রলীগের ছেলেরা লাঠি নিয়ে তারপর প্রত্যেকটা ঘোরাফেরা করছে, এবং ওখানে হাঁটার প্রতিটা কদমে কদমে মনে হয়েছে হয়তো মানে খুবই খুবই ভয় বিস্তার করে, একটা ভয়ের মধ্যে ছিলাম আর কি। তো অবশেষে কিছুক্ষণ হলে থাকার পর যখন মনে হলো পরিস্থিতি খুব একটা সুবিধার না এবং ওখানে থাকাটা কোনোভাবেই সেফ না, তারপরে আমি আস্তে আস্তে ওখান থেকে বাসায় চলে আসি। এতটুকু। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আমি একটা অ্যাড করতে চাই। আমি হচ্ছে ওই দিন নিজে ছিলাম এবং আমার হাতে বাড়ি লেগে আমার হাত ফেটে গিয়েছিল। তো আমি যদি একটু বলি, ওইখানে ওই দিন আমি যেটা দেখেছিলাম, হ্যাঁ, সেদিন হচ্ছে আমি হচ্ছে গিয়ে বিজয় একাত্তর হলে আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে একটা কাজে গিয়েছিলাম, সকালবেলা ভোরবেলা গিয়েছিলাম। তো তখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 1টা। তো আমি যেহেতু হচ্ছে গিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে গিয়ে রাজারবাগ পুলিশ লাইনে গিয়েছিলাম। তো রাজারবাগ পুলিশ লাইন থেকে আসার সময় দুই দিক থেকে আসা যায়, একটা হচ্ছে গুলশান হয়ে এই সাইড থেকে আসা যায়, অথবা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটির ওই সাইড থেকে আসতে হয়। শুরু হয়েছে তো এদিকে সবকিছু বন্ধ, তো কোনোভাবে এদিকে ক্ষেত্রে আমার রিক্সায় করে আমি হচ্ছে গিয়ে টিএসসি পর্যন্ত আসতে পারছিলাম। তো টিএসসি থেকে আমাকে রিক্সাওয়ালা মামা নামাই দিয়েছিল। তো এখানে যেহেতু আর সামনে আগানো যাচ্ছিল না, তো আমি ওইখান থেকে ভিসি চত্বরের এদিকে হেঁটে হেঁটে আসছিলাম। আমার ঘাড়ে ব্যাগ ছিল, আমার হাতে কিছুই ছিল না। আমি জাস্ট হচ্ছে গিয়ে বাসায় আসার জন্য হচ্ছে বুয়েটের এইখান থেকে ঢুকার পলাশীর মোড় হয়ে আসবো আর কি। তো আমার হাতে কিছু ছিল না, আমি আন্দোলনেও ছিলাম না। কিন্তু আমি যখন হচ্ছে বিজয় ওইখান থেকে মানে ভিসি চত্বরে এখানে আসলাম, দেখলাম যে মানে আন্দোলনে তো হচ্ছে গিয়ে অনেক ছেলে পেলে ছিল, কিন্তু এখান থেকে দুই মানে 1-150 স্টুডেন্ট হচ্ছে গিয়ে ওই ভিসি চত্বর দিয়ে বিজয় একাত্তর হলের দিকে মানে স্লোগান দিতে দিতে যাচ্ছিল। তো হঠাৎ করে দেখলাম মানে 16 থেকে 18 জন মানে হাতে বাঁশ আর হচ্ছে গিয়ে মোটা এসএস পাইপ, রডের মতো যে এসএস পাইপ গুলো আছে, হঠাৎ করে 16 থেকে 18 জন মানে এসে উনি উড়াধুরা ছাত্রদের উপর পিটানো শুরু করছে। যে এমনি পিটানো শুরু করছে, আমি হচ্ছে কি ওইখান থেকে আসছিলাম, তো আমি দেখে এমনি ভয়ে দৌড় দিয়ে আমি কি করবো, আমি হচ্ছে কি ওই একাত্তর হলে ওই দিছিলাম। তো যখনই দৌড় দিলাম, হঠাৎ করে ওইখান থেকে দেখলাম যে অনেক এসে যখন পিটাপিটি শুরু করছে, তখন তো যেহেতু স্টুডেন্ট কিছু কম ছিল, আর বাকিরা হচ্ছে গিয়ে সবাই এই নীলক্ষেতের ওইদিকে কিছু ছিল, সায়েন্স ল্যাব ওইদিকে ছিল, আবার এদিকে ছিল। তো তখন আমি ইনস্ট্যান্ট কি করতাম, আমার এক ফ্রেন্ডকে আমি ফোন করলাম, ঢাকা ইউনিভার্সিটির নিউক্লিয়ার ডিপার্টমেন্টে পড়ে। তো ওই ফ্রেন্ডকে ফোন করলাম যে এখানে এরা হামলা করা শুরু করছে। তো ওদেরকে ফোন করার পর ওরা আবার কয়েকশো ওইখানে যারা ছিল আন্দোলনে ছিল, ওরা আবার ডেকে এদিকে আসলো। তো এখানে এসে আবার ছাত্রদের ওদিকে প্রতিহত করার জন্য ওদিকে আসলো। হঠাৎ করে ছাত্রলীগের একটা ছেলে এসে বাঁশ দিয়ে আমার হাতের উপর একটা বাড়ি মারছিল। বাড়ি লাগার সাথে সাথে আমার হাতের এখান থেকে থেতলাই গেছে। তো আমি রীতিমতো কি করবো, আমার ঘাড়ে একটা ব্যাগ ছিল, ব্যাগ দিয়ে ঠেকাই আমি দৌড় দিয়ে পিছন দিয়ে যে আরেকজনের কাছ থেকে বাঁশ একটা মানে হাতে থেকে ছুটাই আমি জাস্ট মানে আমাকে নিজে মানে বাঁচানোর জন্য জাস্ট আমি মানে উড়াধুরা কয়েকটা এরকম মানে ইয়া করে ওইখান থেকে আসার চেষ্টা করলাম। এবং ওই দিন কি হয়েছিল, ওই দিন আমার রুমমেট একজন ছিল। তো আমার রুমমেটকেও হচ্ছে হামলা করা হয়েছিল। তো সে মোটামুটি মানে ইন্টারনেটও ভাইরাল হয়ে গেছে, আর্জেন্টিনার একটা ড্রেস, আর্জেন্টিনার জার্সি পরা ছিল। তো ওকেও এমন ভাবে পিটাইছে মানে অলমোস্ট আধমরা হয়ে গেছে। তো আমিও হচ্ছে কি মানে আমি আমি আমার মাথার উপরে বাড়ি লাগতে গেছিল, আল্লাহর রহমতে আমি এখান থেকে কোনো মতে বেঁচে ফিরছি। আর নাহলে ওই দিন আমার এমন হইতে পারে ওইখানে মাথায় এমন জোরে বাড়ি মারতে গেছিল যে আমি ওইখানেই ডেড হয়ে যেতে পারতাম, এরকম একটা অবস্থা। হ্যাঁ, কোনো মতে আসলে আমি জীবন রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, সবারই মোটামুটি খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে, যারা হচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের শিক্ষার্থী ছিলেন, বা ঢাকার মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থী ছিলেন। তো খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল শিক্ষার্থীদের সাথে। তো যদিও এখন বিষয়টি এখন আমরা সবাই হচ্ছে একটা বিজয় উল্লাসিত মন নিয়ে এখন আছেন। তো যাই হোক, আমি হচ্ছে এখন বুয়েটের একজন শিক্ষার্থী সাদিক দাইয়ানের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 2024 সালের আমরা জানি অসহযোগ আন্দোলন এর আগে হয়েছিল 1969 সালে গণ অভ্যুত্থান নামে। তো এই আন্দোলনটি ছিল 6 তারিখে হওয়ার কথা। আমরা জানি যে 4 তারিখে হচ্ছে অসহযোগ আন্দোলন ছিল এবং 6 তারিখে হচ্ছে লং মার্চ করবে। তো এই লং মার্চটা যেটা 6 তারিখে হওয়ার কথা, কিন্তু সেটি একদিন আগে পিছিয়ে নেয় কেন, মানে 5 তারিখ নেওয়া হয় মূলত। আর এই অসহযোগ অর্থাৎ এই লং মার্চে যে গণভবন ঘেরাও করা হয়, আর এখানে যদি সেনাবাহিনী যদি সরকারের পক্ষ নিয়ে জনগণের উপরে যদি তারা সরকার নির্দেশনা অনুযায়ী জনগণের উপর যদি তারা বিভিন্ন রকমের গুলি, যেমনটা আমরা দেখেছি পুলিশ বিভিন্ন রকমের অত্যাচার দমন নিপীড়ন চালিয়েছে, এরকম যদি সেনাবাহিনী করতো, তাহলে কি আসলে প্রধানমন্ত্রীর বা সরকারের পতন করা কি সম্ভব হতো কিনা? এই বিষয়টি একটু আপনি যদি ক্লিয়ার করতেন। আজমল ভাই, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের মূলত দুইটা অংশ। প্রথমটার উত্তর আগে দিচ্ছি। 2024-এর অসহযোগ আন্দোলনটি একদিন আগে পিছিয়ে নেওয়ার কি কারণ আপনি মনে করেন? অ্যাকচুয়ালি এটা
মানে আমাদের 4 আগস্টে যে ঘোষণাটা আসছিল 5 এবং 6 তারিখের কর্মসূচি, ওইটা আমরা 6 তারিখেরটা 5 তারিখে নিয়ে আসছিলাম। তো এটা হলো আপনার প্রশ্ন, কেন নিয়ে আসছি। দেখেন ভাই, আমরা হলো একটু কর্মসূচিটা দেখে নিই। 4 তারিখে আমাদের ঘোষণা আছে সমন্বয়কদের পক্ষ থেকে যে আমরা পরবর্তী দিন 5 তারিখ, অর্থাৎ 5 তারিখ সোমবার সোমবার সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে, এবং ঢাকায় সকাল 11টায় শাহবাগে শ্রমিকদের সমাবেশ হবে, এবং বিকাল 5টায় শহীদ মিনারে নারী সমাবেশ হবে। এই ছিল হলো আমাদের 5 তারিখ অর্থাৎ সোমবারের কর্মসূচি। এখন পরের দিন অর্থাৎ 6 তারিখ মঙ্গলবারে যে কর্মসূচিটা ছিল সেটা হলো যে সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের, স্পেসিফিক্যালি শুধু ছাত্র না, ছাত্র নাগরিক শ্রমিকদের সব শ্রেণী পেশার মানুষদের ঢাকায় আসার আহ্বান, এবং এটাকে বলা হচ্ছিল যে লং মার্চ টু ঢাকা। তো এই ছিল আমাদের 6 মার্চ, 6 আগস্ট অর্থাৎ মঙ্গলবারের কার্যক্রম। এখন এই কার্যক্রমটা আমাদের ঘোষণা হয়েছিল দিনের বেলা, যখন আমরা আপডেট পাচ্ছিলাম না যে কোথায় কি হচ্ছে, কতজন মানুষ মারা যাচ্ছে, কত ক্ষয়ক্ষতি হচ্ছে, কোথায় কাদের সাথে কেমন ক্লাস হচ্ছে, এটা কিন্তু আমরা জানতে পারছিলাম না। তো যখন দিনের আলো কেটে গেল, যখন আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান আসলো, কতজন মারা গেছে রিপোর্ট আমরা পেলাম, সেই রিপোর্ট গুলো আমরা একটু দেখবো। দেখেন, আমি যদি 4 তারিখ বা 3 তারিখের কথা বলি, 3 আগস্ট শনিবার মানুষ মারা গেছে মাত্র 1 জন, এবং তার আগের দিন মারা গেছে 2 জন। 3 তারিখে 1 জন, 2 তারিখে 2 জন, 3 তারিখে 1 জন, এটা ছিল আমাদের মৃত্যুর হার। হঠাৎ করে 4 তারিখে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ায় 114। আপনি চিন্তা করতে পারছেন, 114 গুণ বেড়ে গেছে একদিনের ব্যবধানে। তো এইটা আমরা দেখতে পাই। ঠিক আছে। আচ্ছা, এবং আরো একটা নির্দেশনা সরকারের পক্ষ থেকে আসে যে মঙ্গলবার, সরি 4 তারিখ বিকাল সন্ধ্যা 6টা থেকে কারফিউ জারি হবে, অর্থাৎ সেনাবাহিনী কঠোর অবস্থানে যাবে। তো আমাদের কাছে দুইটা নতুন আউটকাম আসলো, একটা হলো 114 জন মারা গেল, 114 গুণ মৃত্যুর হার বেড়ে গেছে, এবং কারফিউ দিবে সন্ধ্যা 6টা থেকে। তো এই দুইটা আউটকাম দেখার পর আমাদের সমন্বয়করা তাদের সুচিন্তার মাধ্যমে 6 আগস্টের যে কর্মসূচি লং মার্চ টু ঢাকা, এটা একদিন আগায় আনে, অর্থাৎ 5 আগস্ট নিয়ে আসে। এখন এটার কারণ কি ভাই? একটা প্রবাদ আছে যে, মানে প্রবাদ বলতে একটা কথা আছে, লোহা গরম থাকতে থাকতে হাতুড়ি মারতে হয়। তো যখন আপনার মৃত্যুর হার হঠাৎ করে একদিনে 114 গুণ বেড়ে গেল, আপনি তো ভাই বসে থাকবেন না। এই রকম যে স্মৃতি মিনার উন্মোচন, শ্রমিকদের সমাবেশ, নারী সমাবেশ, ছাত্রদের কোনো সমাবেশ নাই, এরকম লো এনার্জির কার্যক্রম তো মানায় না। ঠিক আছে। এন্ড এইটার মাধ্যমে আরো স্টুডেন্টরা ডিমোটিভেট হইতো, কারণ রাস্তায় অলরেডি সেনাবাহিনী নেমে যাইতো, কারফিউ হইতো। এবং আমাদের কিন্তু আন্দোলনটা ছিল ছাত্র কেন্দ্রিক, তাই না? শ্রমিক বা নারী এদের উপর আমরা কতটা ভরসা করতাম এটা কিন্তু আমরা জানি না। এরা যে আদৌ ঠিক মতো নামতো কিনা কারফিউ ভঙ্গ করে, এটাও কিন্তু আমরা জানি না। কারফিউ যদি কেউ ভঙ্গ করে, সেটা সবার আগে করবে স্টুডেন্টরা, কারণ আন্দোলনটা ছিল স্টুডেন্টদের। ঠিক আছে না? তো এই কারণে আমার মনে হয় এইটা একটা কারণ যে আন্দোলনটা 6 আগস্ট থেকে আগায়া একদিন আগানো হয়েছে, 5 আগস্টে নিয়ে আসা হয়েছে। তো এইটা ছিল প্রথম প্রশ্নের উত্তর। আমি দ্বিতীয় প্রশ্নটা আপনাকে একটু পড়ে শোনাই সবার জন্য, যে সেনাবাহিনী যদি সরকারের পক্ষে কাজ করতো তাহলে সরকারের উৎখাত কি করা যেত। এটা হলো প্রশ্নের দ্বিতীয় পার্ট। দেখেন ভাই, সেনাবাহিনী হলো বাংলাদেশের আপনার সশস্ত্র বাহিনীদের মধ্যে একটা, যে 3টা প্রধান সশস্ত্র বাহিনী তার মধ্যে একটা। এখন সেনাবাহিনী, আমার ফ্যামিলি মেম্বারে যে সেনাবাহিনী সদস্যরা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারছি, মানে তিনি আমার ভাই আমাকে বলছে যে আমরা সেনাবাহিনীতে যখন ঢুকছি আমরা কোরআন শরীফ নিয়ে শপথ করছি, আমরা দেশের মানুষে কিছু করব না, দেশের মানুষের ক্ষতি হয় এমন কিছু করব না। এখন এইটা হলো তাদের নৈতিকতা, তাদের মোরালিটি। এখন আমরা আরেকটা নিউজ জানতে পারি, এই নিউজটা রিসেন্টলি আসছে, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পরিস্থিতি শেষের দিকে, মানে তার পদত্যাগ প্রায় নিশ্চিত, অর্থাৎ 5 আগস্ট সকাল 10টায় সেনাবাহিনীর 3 সদস্যের তিন প্রধানের সাথে তিনি আলোচনা করেন, এবং তিনি বিভিন্ন তাদের প্রস্তাবনা দিতে থাকেন। এর মধ্যে একটা ছিল কি, যে গণহত্যা চালানো, যে আমরা রক্তপাত যত হোক আমরা ক্ষমতা ছাড়বো না, এটা ছিল তাদের প্রস্তাবনা, তাই না? তো এইটা করলে কি হইতো ভাই, আপনি সেনাবাহিনীরে সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ কি ভাই, দেশের তারুণ্য স্টুডেন্টদের বিরুদ্ধে রক্তপাতের নির্দেশ দিতেছেন। এটা কিন্তু যেন তেন বিষয় না। আপনি সেনাবাহিনীরে এই জিনিসটা দিতেছেন, এইটার মাধ্যমে পুরা দেশ রণক্ষেত্র হইতো, হাজার হাজার মানুষ মারা যাইতো, কারণ অলরেডি রক্ত গরম, তারা অলরেডি রক্ত দিছে। এতজন মৃত্যুর পরে তারা কিন্তু
বসে থাকতো না, তারা আর মৃত্যুর ভয় পাইতো না, তারা কারফিউ ভঙ্গ করে নামতো এবং তারা নামছে। এর উপর সেনাবাহিনী গুলি চালানো মানে বোঝেন, বাংলাদেশ তো শেষ। বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে। বাইরের কান্ট্রি গুলা, দেশের দেশের পাশে যে কান্ট্রি গুলো আছে, এই কান্ট্রি গুলো এই এই পরিস্থিতির ফায়দা লুটতো, যে এই অরাজকতার মাঝে আমরা আমাদের সার্বভৌমত্বটা হারাই ফেলতাম তাদের কাছে। এটা কি কোনোভাবে সম্ভব ভাই? সেনাবাহিনী কি কোনোভাবেই মানতো? এবং সেনাবাহিনী কিন্তু মানে না ভাই। সেনাবাহিনীর তিন প্রধানই স্মার্টলি বিষয়টা হ্যান্ডেল করছে, এবং এইটা আমরা আমরা তাদের মানে এই কারণে তাদের প্রতি আমরা খুবই শ্রদ্ধাবান যে তারা এই জিনিসটা করে নাই। এবং এটা তারা করতেও পারতো না, কোনোভাবেই পারতো না। তারা যদি দুর্নীতিবাজও হইতো এই প্রধানরা, তাও তাদের হাতে কিছু থাকতো না। আশা করি আমি বিষয়টা বুঝাইতে পারছি। আর এইটাই ছিল আমার মতে যে আহ, সেনাবাহিনী কেন আসে না, এবং মেইন জিনিসটা হলো তাদের আসা সম্ভব ছিল না কোনো দিক থেকেই না। তাহলে পুরা দেশ আমরা আমরা আমাদের সার্বভৌমত্ব হারাইতাম, সার্বভৌমত্ব এই জিনিসটা হারাই ফেলতাম। হ্যাঁ জি, আপনি ঠিকই বলেছেন। আমরা এই বিষয়টিতে এটাও দেখেছি যে যখন লং মার্চের ঘোষণা দেওয়া হয় তখন সাবেক যারা সেনা কর্মকর্তারা ছিল তারা কিন্তু তারা কিন্তু বিভিন্ন সম্মেলন ডেকেছেন, তারাও কিন্তু ছাত্রদের পক্ষে বিভিন্ন মিছিল আন্দোলনও করেছেন এবং তারা সর্বদা বলে এসেছিলেন যে সেনাবাহিনীকে যেন জনগণের বিপক্ষে এসে না দাঁড়ায়। তো যাই হোক, বিষয়টি আমি বুঝতে পেরেছি। এখন আমাদের ভাই এখানে আমি আরেকটি আর প্রশ্ন। একটা জিনিস অ্যাড করি, হ্যাঁ, অবশ্যই। একটা জিনিস আমি add করতে চাই। আজমান ভাই, আমি একটা জিনিস অ্যাড করতে চাই। যে হ্যাঁ, বিষয়টা অবশ্যই। হলো, সেনাবাহিনী তো একজন দুজন না, সেনাবাহিনীতে তো অনেক অনেক সৈন্য, এবং হ্যাঁ, সবার মেন্টালি তো একরকম না। এর মধ্যে আমার জানা মতে, আমার যেটা মনে হয়, ম্যাক্সিমাম ছিল বর্তমান সরকারের, মানে যে সরকার চলে গেছে সেই সরকারের বিরুদ্ধে। এখন সেনা প্রধানরা যদি তার সৈনিকদের বিরুদ্ধে গিয়ে কোনো নির্দেশ দিত, একটা বড় চান্স ছিল যে তারা চেইন অফ কমান্ড ভঙ্গ করতো। এন্ড ভঙ্গ করলে কি হইতো, তাদের নিজেদের মধ্যে বিদ্রোহ লেগে যেত। আপনি বিষয়টা চিন্তা করেন, এটা কি কোনোভাবে সম্ভব হয় ভাই? অবশ্যই না, অবশ্যই না। হ্যাঁ। তো এখন আমি আপনার বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছি। আশা করি দর্শক বৃন্দ যারা রয়েছেন তারাও বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমি একটু আরিফা আপুর কাছে যাব, যে তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার কাছে যে প্রশ্নটি আমার থাকছে সেটি হচ্ছে যে পুলিশের যে শিক্ষার্থীদের উপরে যে একটা দমন নিপীড়ন, হ্যাঁ, তারা তারা কিন্তু চাইলেই আহ শিক্ষার্থীদের পাশে এসে, অর্থাৎ শিক্ষার্থীদের পক্ষ নিয়ে কিন্তু তারা শান্তিপূর্ণ ভাবে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করতে পারতো। কিন্তু তারা সেটি না করে তারা বরঞ্চ শিক্ষার্থীদের উপরে বিভিন্ন রকমের হামলা, দমন নিপীড়ন, এবং আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন রকমের আহ সরাসরি গুলি করেও মানুষ মেরেছে। আবু সাইদকে যেমনটা আমরা দেখেছি, এরকম অনেক অসংখ্য শিক্ষার্থী এভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। তো এখন আপনার কাছে প্রশ্ন, এই যে পুলিশের যে একটা দমন নিপীড়ন, এইটি কি আসলে এই কারণে হয়েছে যে যে সরকার দলীয় একচেটিয়া যে আধিপত্য বিস্তার বাংলাদেশে আমরা দেখতে পেয়েছিলাম, সেই একচেটিয়া আধিপত্য বিস্তারের কারণেই কি পুলিশ বাধ্য হয়ে এই কাজটা করেছে কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে কথা বলতে গেলে আগে আমাদেরকে ফিরে যেতে হবে আসলে অ্যাকচুয়ালি আমরা আন্দোলনটা কোন বিষয়ের উপরে করছিলাম। আমাদের আন্দোলনটা ছিল বেসিক্যালি কোটা। এই যে যে একটা প্রথা, এই যে যে একটু আগে ফাহাদ ভাইয়া বললেন যে 46 বছর ধরে এই একই কোটা প্রথা চলে আসছে। এই যে যে কোটা হঠাৎ করে যখন 18 সালে আন্দোলনের মুখে পড়ে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে বাদ দিয়ে দিলেন, এবং হঠাৎ করে আবার 2024-এর জুনে এসে এটা আবার আবির্ভাব হলো। এই যে যে একটা দমন নিপীড়ন, একটা মানসিক টর্চার আমাদের স্টুডেন্টদের উপরে, এর প্রতিবাদের জন্যই কিন্তু আমাদের আন্দোলনটা। আমরা শুরু থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলাম, আমরা শুরু বলে আসছি যে আমাদের আন্দোলনটা হচ্ছে শুধুমাত্র আমাদের অধিকারের জন্য। এই অধিকারটা এই জন্য যে আমরা চাকরি ক্ষেত্রে হোক বা আমাদের যে ধরনের অধিকার আছে সেখানে আমরা কোনোভাবেই অর্ধেকেরও কম নিজের অধিকারকে বুঝে পেতে পারবো না। এই জন্য জন্য আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা একটা আন্দোলন চাচ্ছি, আমরা শুধুমাত্র আমাদের অধিকারটা বুঝে পেয়েছি। ভাই আপনি দেখে থাকবেন শুরু থেকে কিন্তু আমাদের আন্দোলনের ভিতরে এই যে সহিংস ভাব কিংবা দমন নিপীড়ন মারপিট এরকম কিছুই কিন্তু নয়। আমরা শুরু থেকে বলে আসছি যে আমরা খুবই সুষ্ঠু পদ্ধতিতে, খুবই শান্তভাবে আমাদের অধিকার চাই। এবং আমাদের শুরু থেকে আমাদের যে সমন্বয়ক ভাইয়েরা রয়েছেন, আমাদের বোনেরা রয়েছেন, বারবার আমাদেরকে একই পথ নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন যে তোমরা আন্দোলন করো, সেটাকে শান্তভাবে করো, কারণ আমাদের আন্দোলনের মূল থিমই হচ্ছে আমরা শুধুমাত্র নিজেদের অধিকারটাকে জানতে চাচ্ছি। তো ভাইয়া আমি যদি এর পরবর্তীতে আমরা ঘটনা
এগিয়ে নিয়ে যাই, আমরা দেখতে পাবো শুরু থেকে কিন্তু আমাদের ভিতরে কোনো এই বলুন বা হচ্ছে সহিংস আন্দোলনের চিহ্ন বলুন, এগুলো কিন্তু ছিল না। আমরা বারবার নিজেদের অধিকারের কথা বলছিলাম, এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি শুধুমাত্র একচেটিয়া কথা বলে যাচ্ছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু পরবর্তী আন্দোলনগুলোর সূচনা। এবং ভাই আপনি দেখে থাকবেন যে আমরা শান্ত ছিলাম, স্টুডেন্টরা শান্ত ছিলাম, আমরা চাচ্ছিলাম একটা শান্ত পদ্ধতিতে আমাদের অধিকারটা আদায় করার জন্য। আপনি দেখে থাকবেন আমরা যখন শাহবাগে বারবার আন্দোলন করতে যাচ্ছিলাম, ইভেন আমাদের শাহবাগে আন্দোলন করতে যেতে দেওয়া হচ্ছিল না। কারা আটকাচ্ছিল? আপনার প্রশ্ন অনুযায়ী পুলিশরা আটকাচ্ছিল। কেন আটকাচ্ছিল? অবশ্যই সেখানে সরকারের একটা প্রভাব রয়েছে ভাইয়া। কারণ পুলিশের কাজ হচ্ছে দেশের নিরাপত্তা রক্ষা করা। আপনি জেনে থাকবেন আমাদের আন্দোলনে কিন্তু দেশের কোনো নিরাপত্তায় বিন্দু মাত্র ক্ষতি আমরা সেই সময় করিনি, এবং আমাদের করার বিন্দু মাত্র কোনো ইচ্ছা ছিল না। আমরা বাংলা বন্ধ করেছি, আমরা এই আন্দোলনের ভিতরে যাতে দেশের শান্তি বজায় থাকে সেই সব কাজ করেছি। কিন্তু আমাদের এর পরেও আন্দোলনে যেতে দেওয়া হচ্ছিল না, পুলিশরা শাহবাগে যাওয়ার আগে আমাদেরকে আটকে দিচ্ছিল। কিন্তু ওই সময়গুলোতেও আমরা আমাদের অধিকারের জন্য সেই বাধাটাকে মানিনি। পরে যদি আসি যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার যে হচ্ছে আহ মানে অদূরদর্শিতার বলা যায় যে একটা উদাহরণ বা প্রকাশ, তিনি যেভাবে তার বক্তব্যে আমাদেরকে ছোট করেছেন 14 তারিখে। আমরা যদি একটু এর পরে আসি ভাইয়া, আমরা যদি 15 তারিখের একটা ঘটনায় আসি, আমরা যখন আন্দোলন করছিলাম আমাদের তখনও ছিল আমাদের সুষ্ঠু আন্দোলন। আপনি দেখে থাকবেন তখন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন একটা কথা বলেছিলেন, নেত্রীর উপরে কোনো কথা আসলে সে কিন্তু চুপ থাকবে না। কেন চুপ থাকবে না? ভাই আপনি একটা সাধারণ 5 বছরের বাচ্চাও কিন্তু বুঝবে তার রাজনৈতিক উদ্দেশ্যটা। আপনি যদি একটু দেখেন ভাইয়া, তাদের কথা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে তাদের যে ক্ষোভ, তাদের যে একটা অন্যরকম কি বলা যায় একটা পৈশাচিক ইচ্ছা আমাদেরকে করার, কিন্তু তখনও থেমে থাকেনি। এবং সেই তারিখে স্টুডেন্টরা যখন আন্দোলন করছি, আমরা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের এত প্রিয় ক্যাম্পাসে রক্তপাত ঘটেছে, এবং আমার দেখা মতে সেখানে একটি পুলিশও ছিল না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমও সেখানে আসতে নাকচ করেছিলেন ভাইয়া। এখানেই বোঝা যায় যে পুলিশের যে এই যে একটা প্রভাব, এই প্রভাবটা সম্পূর্ণ রকমের সরকার থেকে এসে পড়েছে। এবং আমরা যদি পরবর্তীতে একটু দেখি যে ছাত্রলীগের মারামারি পরে যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এক ভিসির বাড়িতে শিক্ষার্থীরা যখন অবস্থান নেয়, তখনও কিন্তু পুলিশের একটা নীরবতা ছিল। পুলিশের নীরবতা কাটিয়ে উঠলো কখন? যখন হচ্ছে সরকারের এই একচাটিয়া আধিপত্য তাদের উপরে সরাসরি প্রভাব ফেললো। এই প্রভাব কিন্তু অনেক আগে থেকে আমরা দেখে আসছি যে এই প্রভাবটা কিন্তু অনেক আগে থেকে তাদের উপরে পড়ছে। তারা বিভিন্ন ভাবে তখন আমাদেরকে দমন নিপীড়ন করার জন্য, আপনি জানেন যে এই যে কোটার যে আন্দোলন, সেখানে ইন্টারনেট বন্ধ হয়েছে। ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাবলিক প্রাইভেট সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কিন্তু তারা গুম করে ফেলছিল, আটক করে ফেলছিল। এর শিকার আমি নিজেও। সুতরাং হচ্ছে আমরা যখন দেখছি যে একটা পুলিশ দেশের নিরাপত্তা বাহিনী শুধুমাত্র একচেটিয়া সরকারের প্রভাবে, আমরা বারবার দেখতে পাচ্ছি একচেটিয়া সরকারের প্রভাবে তাদের যে অ্যাকচুয়াল কাজ যে দেশ সেগুলো কিন্তু করছে না, তারা উল্টো আমাদের উপরে সহিংস হয়ে যাচ্ছে। সহিংসতার কথা বলতে আমাদের সর্বপ্রথম যে উদাহরণটা আমরা দিব সেটা হচ্ছে আমাদের সবার জানা আবু সাইদ ভাইয়া। আমরা কিন্তু দেখেছি একজন নিরস্ত্র মানুষের উপরে কিভাবে পুলিশরা সহিংসভাবে হামলা করেছে এবং তাকে হত্যা করেছে। এছাড়াও আমাদের দেশে মুগ্ধ, আবু সাইদ ভাইয়া সহ আরো অনেকের নাম আছে, আমি শ্রদ্ধাভরে সকল শহীদের নাম এখানে নিচ্ছি। আমরা দেখেছি যে পুলিশের যে এই সহিংসতা, এখানের মূল পাওয়ার ফ্যাক্টটা কি? অবশ্যই মূল পাওয়ার ফ্যাক্টটা হচ্ছে আমাদের যে এই যে একচেটিয়া সরকার, যারা আমাদেরকে ভোটাধিকার থেকে আমাদের বঞ্চিত করেছে, আমাদের গণতন্ত্র বঞ্চিত করেছে। এই একচেটিয়া আধিপত্য একটা নেগেটিভ ইমেজ, একটা নেগেটিভ ইম্প্যাক্ট এটা সরাসরি পড়েছে হচ্ছে আমাদের পুলিশ বাহিনী, অর্থাৎ যারা শান্তি, কিন্তু তারা তা করেননি, উল্টো আমাদের ছাত্রদের উপর সহিংস হামলা তারা চালিয়েছেন। ইভেন বাড়িতে চলে আসি বাধ্য হয়ে সেদিন, তাদেরকে আমি যখন রাস্তায় বের হয়েছি আমি দেখতে পাই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি যে ছাত্রী, সেই
আইডি কার্ড, আমার পরিচয় পত্রটুকু আমাকে লুকিয়ে আনতে হয়েছে। কেননা তাদের যে সহিংস হামলা বা আক্রমণাত্মক মনোভাব সেটা কিন্তু সরাসরি আমাদের ছাত্রীদের বা আমাদের স্টুডেন্টদের উপরে এসে করছিল। আমি যদি মিনহাজুল ভাইয়ের প্রশ্নে একটু ফিরে যাই, যে আমরা আমাদের উপরে যখন লীগ হত্যা চালায় তখনও কিন্তু এই যে এই পুলিশের যে প্রভাব সেটা কিন্তু নিশ্চুপ প্রভাব ছিল। তাদের এই প্রভাবটা তখন সরকার পক্ষ তাদের আদেশ দিল আমাদেরকে সরাসরি গুলি করার, সরাসরি গুলি করার। আপনি ভাবতে পারেন বাংলাদেশে থেকে আজকে আমরা এমন একটা দেশে আছি যেখানে আপনাকে গুলি করার আগে আপনাকে একটা রিমাইন্ড দিবে না, আপনার আশপাশে যাবে না, ডাইরেক্ট শুট করা হবে আপনার কপালে। এই পুলিশের যে এই সহিংস মনোভাব, এই যে নেগেটিভ কি বলা যায়, এই নেগেটিভ ভাইবটা এখন আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা আমাদের কাম্য ছিল। কিন্তু আমি আমার মতো জায়গা থেকে এবং আমার শুধু আমি না, প্রত্যেকটা স্টুডেন্ট বলেন, প্রত্যেকটা মানুষ বলেন, এখন একটা জিনিসই মনে হয় যে এই যে পুলিশের যে একটা ওয়ে, যেটা এই পুলিশ কি বলা যায় এটাকে, এই পুলিশ সিস্টেমটাই হচ্ছে না কেন? অন্যথায় এই যে যে একচেটিয়া স্বৈরা শাসক আমাদের দেশে শাসন করে গিয়েছেন, এর যে একটা ব্যাড ইম্প্যাক্ট সারা জীবন থেকে যাবে। এবং পরবর্তী আন্দোলনগুলো তো একইভাবে আমাদের উপরে যখন অত্যাচার পালন করবে এবং পরবর্তীতে আমাদের উপরে সহিংস হয়ে উঠবে এবং তাদের যে দমন নিপীড়ন সেটা চালাতে থাকবে। ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছি। আসলে পুলিশের যে একচেটিয়া সরকার দলীয় পক্ষ থেকে যে শিক্ষার্থীদের উপর গুলি চালানো, ধর্ম নিপীড়ন, যেটি আসলে কারোরই কাম্য ছিল না। এর কারণেই তো পুরো বাংলাদেশ জুড়ে মূলত আন্দোলন কর্মসূচি পালিত হয় এবং সবাই, সব শ্রেণী পেশার মানুষকে আমরা দেখতে পাই বিভিন্ন আন্দোলনে, সংগ্রামে তারা অংশ নিয়েছে। তো এরপর হচ্ছে আমি একটু এটার ইয়ারুদুল মঈন হচ্ছে সজাগ। হ্যাঁ আমাদের জি, জি বলুন। ইভেন ভাইয়া আপনি দেখতে পাবেন আমাদের যখন হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, আমাদের কিন্তু ওই 5 আগস্ট রাতেও উত্তরায় আর্মিদের উপরে, সেনাবাহিনীর উপরে পুলিশরাই গুলি চালিয়েছে। অর্থাৎ তাদের যে এই যে পৈশাচিক মনোভাব এত বছর ধরে চলে আসছে, এটা কিন্তু তখনও কমেনি। আচ্ছা হ্যাঁ, আমরা বিষয়টি বুঝতে পেরেছি। তো আমি এখন একটু ইয়ারুদুল মঈন সজাত, তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তো আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে আহ, এই যে শান্তিপূর্ণ যে কোটা আন্দোলন থেকে হঠাৎ স্বৈরাচার পতন আন্দোলন যে আপনারা গিয়েছেন, তো প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে আলোচনার দরজা খোলা, অর্থাৎ এই অসহযোগ আন্দোলনের যেদিন আপনারা ডাক দিয়েছিলেন 4 তারিখ, সেদিনই প্রধানমন্ত্রী বলেছিল যে আপনারা আমাদের গণভবন খোলা, আপনারা চাইলে সংলাপ করতে পারেন। কিন্তু আপনারা সংলাপে না যেয়ে কেনই বা সরকার পতনের দিকে আমরা আপনারা ধাবিত হলেন? আপনারা চাইলে তো সংলাপ করে হয়তো বা বিষয়টা মীমাংসা করা যেত, কিন্তু সরকার পতনের দিকে কেন আপনারা গিয়েছিলেন? এবং সে বিষয়টি যদি আমাদের একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ আসমু ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম এমবিআর কারেন্টলি আই এম এনরোলিং মাই বিবিএ প্রোগ্রাম এট ইউনিভার্সিটি অফ ঢাকা। তো আসমু ভাই, আপনি যে প্রশ্নটা প্রথমে করছেন ওইটার আমি ওইটার একটু কথা বলি, একটু পিছন থেকে শুরু করি। এই 21 শতাব্দীর সব থেকে বিতর্কিত বিষয়, একটা বিষয় যদি আমি বলি, কোটা। এখন আমাদের যে শিক্ষার্থীরা কোটার জন্য আন্দোলন করছে, তাদের মেইন দফা কি ছিল? তাদের আন্দোলনের একদম প্রথম দফায় কি ছিল? স্বৈরাচার পতন। তাদের আন্দোলনের কি প্রথম যে দফাটা ছিল তখন কি স্বৈরাচার পতনের কোনো দাবি তাদের ছিল? কিংবা আমরা অন্যান্য তাদের যে 11টা দাবি ছিল, 9টা দাবি ছিল, যে উবাইদুল কাদেরের পদত্যাগ, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, এই জিনিসগুলো ছিল, শুরুতেই কি এটা ছিল? তাদের আন্দোলনের কি এক দফা দাবি ছিল যে কোটা প্রথার একদম বাতিল? সবগুলার আনসার যদি হয়, আপনি দেখবেন যে সবগুলার আনসার আসবে না। আমাদের শিক্ষার্থীদের মূল দফা ছিল কোটা বাতিল না, তাদের মূল দফাটা ছিল হচ্ছে কোটা সংস্কার করা। আপনি যদি একটু দেখেন, পাকিস্তান শাসনের সময় পূর্ব পাকিস্তানে কোটা ছিল এলাকা ভিত্তিক। এরপরে স্বাধীনতার পরে সিভিল সার্ভিসে কোটা যুক্ত হয়। আপনি এই জিনিসটা আমাদের সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদে পাবেন। এরপরে 2018 সালের পূর্বে আমাদের যে কোটা সিস্টেমটা ছিল, আপনি দেখবেন 56% কোটায় যাইতো, আর বাকি 44% যাইতো হচ্ছে মেধা কোটার মধ্যে। কোটা আন্দোলনটা শুরু হয় 2018 সাল থেকে না, এর আগেও আরো 2টা কোটা আন্দোলন হয়েছিল 2008 সাল এবং 2013 সাল থেকে। এই যে 2018 সাল এবং 2024 সালের যে কোটা আন্দোলন, এটা সারা দেশব্যাপী সরাইতে পারলো। 2018 2008 ও 13 সালের কোটা আন্দোলনটা কিন্তু দেশব্যাপী এভাবে সরাই নাই। আপনি যখন দেখবেন 2024 সালে জুলাইয়ের 7 তারিখে সুপ্রিম সুপ্রিম কোর্ট হাইকোর্টের কোটার পক্ষে বা ডিক্টের পক্ষে একটা রায় দেয়, সাথে সাথে কোটার জন্য আরেকটা আন্দোলন শুরু হয়। আর আন্দোলন শুরু হলো, আপনি দেখবেন কোটা নিয়ে শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ের বিপক্ষে একটা আপিল হয় যে
না সাধারণ শিক্ষার্থীদেরকে 93% কোটা বরাদ্দ দিচ্ছে, যেটা আগে ছিল কত 44%। সরকার কিন্তু এই জায়গায় দিয়ে এই যে যে রাইটে দিল, এটা যদি তার 2-3 দিন আগে দিত তাহলে আমাদের এত প্রাণহানি হইতো না। হ্যাঁ আমি না একজন নির্বাচন বিশ্লেষক, আমি যদি বলি শাকাওয়াত হোসেনের কথা, তিনি বলতেছেন যে আপনি সহজ সমাধানের দিকে না গিয়ে বরং আপনি ছাত্রলীগ দিয়ে তাদের আন্দোলনকে দমাইতে চাইছিলেন। তিনি চাইলে কিন্তু সহজ সমাধানের দিকে যাইতে পারতো। এখন এই যে শান্তিপূর্ণ কোটা আন্দোলন সহিংসতা রূপ নেওয়ার কারণ কি? এই যে শান্তিপূর্ণ কোটা আন্দোলন সহিংসতার রূপ কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উস্কানিমূলক বক্তব্য, যেটা আন্দোলনকে সহিংসতায় রূপ দেয়। অন্যদিকে আপনি যদি দেখেন আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগের অবস্থান, যেটা আমাদের বিগত যারা অডিয়েন্স ছিল সবাই বক্তারা বলে গেছেন। এরপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি প্রয়োগ, আইন শৃঙ্খলা বাহিনীর একটা অতিরিক্ত বল প্রয়োগ বা ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা আমরা এই ক্ষেত্রে দেখতে পাই। এখন এই যে কোটা আন্দোলনের থেকে এক দফা কোটা সংস্কার থেকে সরকার পতনে যাওয়ার কারণটা কি, যেটা আপনার মেইন প্রশ্ন। এখন আমি যদি আপনার একটু কথা সবার সাথে অ্যাড করি যে কোটা আন্দোলনে শুধু শুরুর দিকে সাধারণ শিক্ষার্থীরা জড়িত থাকলেও শেষের দিকে গিয়ে দেখবেন আমাদের যে শেষে যে প্রোগ্রাম করেছিল এখানে সাধারণ জনগণও যুক্ত হয়েছে। এখন সাধারণ জনগণ যুক্ত হওয়ার মেইন রিজনটা কি? আমরা যদি একটু খেয়াল করি 2024 সালে এসে সাধারণ জনগণ হিসেবে আমি এরজুল মহিষাদ সাধারণ শিক্ষার্থী হিসেবে নয় বরং সাধারণ জনগণ হিসেবে কি প্রত্যাশা করি 2024 সালে এসে, আমি আমাদের সমন্বয়ক সার্জিক ভাইয়ের একটা জিনিস বলতেছি যে 2024 সালে এসে আমি এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যে বাংলাদেশে মিডিয়া সত্য তথ্য তুলে ধরতে কোনো ভয় পাবে না। 2024 সালে এসে আমি এমন একটা বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে শিক্ষা ব্যবস্থা হবে এমন যেটা আমরা বহির্বিশ্বের সাথে চ্যালেঞ্জের মুখোমুখি হইতে পারবো, চ্যালেঞ্জ করতে পারবো। এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে স্বাস্থ্যখাত হবে এমন শহর অঞ্চল থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সবাই এই স্বাস্থ্য সেবা পাবে। 2024 সালে আমি এমন একটা বাংলাদেশের বিচার ব্যবস্থা প্রত্যাশা করি যেখানে আপনি যে দলেরই হন, যে মতামতেরই হন, যে আদর্শের হন না কেন, আপনি হচ্ছে কি পাবেন, একটা সুষ্ঠু বিচার পাবেন। এই সবগুলো মিলে জনগণের ভিতর একটা ক্ষোভের জন্ম নেয়। আসলে দেখেন ক্ষোভটা কিন্তু একদিনে জন্ম নেয় না, ক্ষোভটা দীর্ঘদিনে, এই যে অনেক দিনে জনগণ যখন এই যে তাদের প্রত্যাশিত বহুল আকাঙ্ক্ষিত জিনিসগুলো পাচ্ছে না, তখনই সাথে সাথে কি হয়, সবার ক্ষোভের জন্ম দেয়। তখন সাধারণ জনগণরা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে। এরপর সরকার যখন আমাদেরকে বলে, সরকার কিন্তু চাইলে পারতো, সরকার কি পারতো না? যখনই শিক্ষার্থীরা আন্দোলনে একদম ইনিশিয়াল পর্যায়ে যদি আমরা দেখি আলোচনার দরজা খোলা ছিল, আপনারা গণভবন আসে, তিনি কিন্তু সেটা করেন না। তিনি কি করছেন, তিনি চাইছিলেন তাদের ছাত্রলীগের মাধ্যমে বা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে আন্দোলনটাকে দমন করতে হবে। এই জায়গায় আন্দোলন আপনার বারবার দমন করতে যাইতে হবে কেন? হ্যাঁ আমরা এই বিষয়টা সুন্দর সমাধান করতে পারবেন। এরকম একটা বিষয় তো এই দেখেছি জায়গায় যে হ্যাঁ আমরা যেমন সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের তৎকালীন সরকারের যিনি হচ্ছেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি বলেছিলেন যে আমাদের মানে এই যে শিক্ষার্থীদের আন্দোলন দমানোর জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট, যেটাও একটি সবচেয়ে একটা খারাপ বিষয় ছিল হ্যাঁ, শিক্ষার্থীদের জন্য। এই জায়গায় আপনি যে একদম সাধারণ শিক্ষার্থী বাদ দেন, আপনি একদম সুশীল সমাজ হিসেবে চিন্তা করেন, দেখেন ন্যায্য অধিকারের জন্যই তো পোলাপাইন আন্দোলন করতেছে, আমরা ন্যায়ের জন্যই তো আন্দোলন করতেছি। এই জায়গায় আপনি সরকার যখন দেখলো যে আপনি কিসের মাধ্যমে, আপনি আপনার দলীয় নেতা কর্মীদের মাধ্যমে যখন আপনি আন্দোলনটাকে বন্ধ করতে চাচ্ছেন, দমন করতে চাচ্ছেন, তখন যখন সাধারণ জনগণ যখন আন্দোলনের সাথে যোগ দেয়, তখন সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরে আমাদের সমন্বয়করা এক দফার ডাক দেয়। তো মূলত আসলে এখানে সরকারের যে ভুল ত্রুটিগুলো ছিল, যে দায়িত্বপ্রাপ্ত নেতাদের উস্কানিমূলক বক্তব্য, যুবলীগের আন্দোলনকারীদের বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগের অবস্থান, আইন শৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি প্রয়োগ, আসলে আমি মনে করতেছি আর কি এই সব কিছুর কারণে মূলত স্বৈরাচার পতনটা হয় বা সরকার পতনটা হয়। আচ্ছা হ্যাঁ, আপনার বিষয়টি আমরা পুরোপুরি বুঝতে পেরেছি। তো আমাদের হচ্ছে এই যে আন্দোলন কর্মসূচি এবং সর্বশেষ সরকার পতন, এবং আমরা দেখতে পেয়েছি যে আপনাদের যারা শিক্ষার্থী এবং সমন্বয়ক রয়েছেন, আপনাদের একটা ব্যাপক প্রভাব বিস্তার আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাপী। প্রভাব বিস্তার বলতে মানে আপনাদের একটা আপনাদের কথা এবং আপনাদের বিভিন্ন দাবির একটা কিন্তু সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সেনাপ্রধান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতিও। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সরকার পতনের পর এখন তো অবশ্যই নতুন সরকার গঠিত হবে এবং অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠনের প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা তারা একসঙ্গে একটা প্রস্তাব রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের, এবং তারা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান করে তাকে চাচ্ছেন। তো সেনাবাহিনী প্রধান কিন্তু ইতিমধ্যে
এবং রাষ্ট্রপতি ইতিমধ্যে বলেছেন যে হ্যাঁ তাদের যেটা দাবি সেটা অনুযায়ী কাজ করা হবে। তো এখন এই অন্তর্বর্তী আমি ফাহাদ বুয়েটের শিক্ষার্থী, ফাহাদের কাছে একটু বিষয়টা নিয়ে জানতে চাইবো যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতটা সফল হতে পারবে, আপনার কি মনে হয়? আচ্ছা, ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আমরা দীর্ঘ 17 বছর ধরে একটা স্বৈর শাসনের স্বৈর শাসন আমাদের দেশে হয়েছে, এবং যেটা আমার পূর্ববর্তী যারা বলে গেল যে একটা সরকার কতটুকু অহংকারী হইতে পারলে একটা সাধারণ একটা রিফর্ম প্রোটেস্ট, একটা স্বাভাবিক একটা জিনিসটাকে কোন জায়গা পর্যন্ত নিয়ে আসছে। তো বাংলাদেশের মানুষ ক্লান্ত, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী শাসনে ক্লান্ত, বাংলাদেশের মানুষ অত্যাচারিত নিপীড়িত হইতে হইতে ক্লান্ত, বাংলাদেশের মানুষ তিনটা বার যে নির্বাচন হয়েছে, যে নির্বাচনে সবাই জানে যে রাতেই ব্যালট সব ভরে গেছে। 2018 সালে 19 সালের নির্বাচনে রাতেই ব্যালট ভরে গেছে, 24 সালে তো নির্বাচনই হয় নাই। সবাই আমরা জানি যে কিভাবে অত্যাচার নিপীড়ন করে এই সরকার টিকে আছে, এবং মানুষ রীতিমতো মানে রীতিমতো জিম্মি ছিল। তো এরকম একটা অবস্থান থেকে আমরা এখন কি চাচ্ছি? আমরা চাচ্ছি এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে এই ধরনের কোনো বৈষম্য থাকবে না, যেই রাষ্ট্রে ছাত্রদের অধিকার থাকবে, যেই রাষ্ট্রে সাধারণ মানুষ তার নিজের সমস্যার কথা বলতে পারবে। সেই সমস্যার রাষ্ট্রের যারা দায়িত্বরত আছে, সরকারি চাকরিজীবী আছে, যারা রাষ্ট্রের এই জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিয়োজিত, তারা যেন এই সমস্যাগুলো সমাধান করতে পারে। তো এরকম একটা মানে যেহেতু 17টা বছর ধরে এমন একটা সিস্টেম তৈরি করে ফেলছে, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সরকার 5ই আগস্ট স্বৈরাচারী যখন দেশ ছেড়ে চলে গেল, দেশ ছেড়ে চলে যাওয়ার পরে এই যে একটা অরাজকতা শুরু হইলো, ভাঙচুর শুরু হইলো, এই যে ভাঙচুরগুলো এগুলো আসলে কাদের জন্য হয়েছে? এই যে 17টা বছর ধরে যে এই স্বৈরাচারী শাসন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতীয় অনেক মিডিয়া যারা হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আর কি চেষ্টা করছে যে এই অরাজকতাটাকে তুলে ধরে এবং তারা যেন এখানে প্রেসার ক্রিয়েট করতে পারে। তো এনডিটিভির একটা ইয়াতে দেখলাম, সেখানে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের যে এই যে এতদিন শেখ হাসিনা ছিল এবং সে চলে আসার পরপরই দেখা যাচ্ছে এখানে অরাজকতা আরো বেশি শুরু হয়েছে, এখানে ভাঙচুর চলতেছে, এখানে এইগুলো হচ্ছে। তো তখন সে উত্তর এত সুন্দরভাবে দিয়েছিল যে বলেছিল যে দেখেন, এই স্বৈরাচারী শাসকই এটার সম্পূর্ণ দায়ভার বহন করে, কারণ এই স্বৈরাচারী শাসক ছিল বিধায় এই দেশটাকে এমন একটা মানে কোনো ল নাই, কোনো অর্ডার নাই। তাহলে আমাদের কি করতে হবে? এই পুরো দেশটাকে ঢেলে সাজাইতে হবে। আচ্ছা আচ্ছা, মানে একদম প্রথম থেকে শুরু করে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সমস্যাগুলো ঢুকে গিয়েছে। প্রত্যেকটা বাহিনীতে বলেন, এই যে পুলিশ ফোর্সের কথা বলেন, যখন শেখ হাসিনা, আমরা জানি যে শেখ হাসিনা যখন চলে যাওয়ার আগেও কিন্তু সে প্রভাব খাটায়, আরো ফোর্স ক্রিয়েট করে মানে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল। এবং আমরা জানি যে শেখ হাসিনা যে দেশ ছেড়ে চলে যাওয়ার আগ মুহূর্তেও যে 27 জন মানে প্রত্যেকটা বাহিনীর প্রধান থেকে শুরু করে গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সবার সাথে যে একটা বৈঠক করেছিল, সেখানেও সে বলার চেষ্টা করেছিল যে তোমরা কেন এখনো বল প্রয়োগ করছো না, তোমরা যত দরকারে খুন করা লাগে খুন করো, কিন্তু এই আন্দোলনকে রুখতে হবে। তখন এবং সে সেখানে পুলিশের আইজিপিকেও প্রশংসা করেছিল যে পুলিশ যথেষ্ট পরিমাণ ইফোর্ট দিচ্ছে, আমরা জানি যে পুলিশ কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। তো সে তাদেরকেও ইয়া করা হয়েছিল। তো এবং বাহিনীকে যখন বোঝানো হইলো এরকম ভাবে বলতে যে আরো বল প্রয়োগ করতে, কিন্তু সে বল প্রয়োগ না করে সেনা প্রধান শেখ রেহানাকে বোঝানো হলো, তারপরে যাওয়ার মাধ্যমে সেটাকে ইয়া করা হয়েছে। তো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি সমস্যাগুলো, এই যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে সমস্যাগুলো ঢুকে গিয়েছে 17টা বছর ধরে সরাসরি মাধ্যমে যেই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এগুলো একদম ঢেলে সাজাইতে হবে। তার মানে একদম প্রত্যেকটা এভরি ইন্ডিভিজুয়াল সেক্টরগুলোতে আমাদেরকে সবকিছু নতুন করে গঠন করতে হবে। তো এমন একটা, তার মানে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করব, তাহলে এখানে আমাদের কি করতে হবে? রাজনীতি করছে না বা হচ্ছে গিয়ে কোনো মানে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না এরকম কাউকে নিঃস্বার্থভাবে যেন দেশ নিরপেক্ষভাবে দেশটাকে সুন্দরভাবে গড়তে সাহায্য করতে পারে, তাদেরকে আমাদের নির্বাচন করতে হবে। তো এখন আমরা যদি এখানে তত্ত্বাবধায়ক সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান যাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে হচ্ছে, তো আমি মনে করি হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর দিস, বিকজ আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে গিয়ে বর্তমান মানে আমাদের গত 200-300 বছরে এরকম কোনো বাঙালি হয় নাই, এবং সামনেও যে কত বছর এরকম একজন বাঙালি পাবো যে হচ্ছে গিয়ে নোবেল পুরস্কার বিজয়ের পাশাপাশি তার
সারা পৃথিবীতে যেরকম একটা প্রভাব আছে। আমি মনে করি যেমন হচ্ছে গিয়ে আমরা জানি যে এই স্বৈরাচারী শাসক এই শেখ হাসিনাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে হচ্ছে বিভিন্ন ভাবে তাকে মামলা হেনস্থার মধ্যে ফেলানোর চেষ্টা করেছিল, প্রেসিডেন্টের উপর চাপ এসেছিল এবং 242 জনের মতো মানে আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে ফ্রান্সের প্রেসিডেন্ট থেকে শুরু করে বড় বড় নেতৃবৃন্দ কিন্তু শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সুষ্ঠু বিচার হোক, এবং 92 জন নোবেল পুরস্কার বিজয়ীও কিন্তু তার পক্ষে কথা বলেছিল। তো আমরা বুঝতে পারছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সারা পৃথিবীর সাথে যে একটা ভালো সম্পর্ক আছে তার সাথে, যেখানে ফ্রান্সের মতো একটা দেশে, এটা চিন্তাই করা যায়, আমরা জানি ফ্রান্স কতটা মুসলিমদের উপর কতটা কঠোর, সেরকম একটা দেশে ব্রাউন কালারের একজন মুসলমান মানুষ সে কিনা অলিম্পিক গেমস এর প্রধান অতিথি হিসেবে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে বহির্বিশ্বের সাথে তার কতটা ভালো সম্পর্ক আছে। তো আমরা মনে করি যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস থাকে তাহলে সেক্ষেত্রে সে বহির্বিশ্বের সাথে একটা ভালো সম্পর্ক গঠন করতে পারবে, এবং এই যে প্রত্যেকটা দেশের সাথে যে ভালো একটা সম্পর্ক গঠনের মাধ্যমে নতুন করে আবার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে যখন একটা বহির্বিশ্বের সাথে ভালো সম্পর্ক হবে, এবং ভারত যে বাংলাদেশের উপর যে প্রেশার গুলো ক্রিয়েট করছে এবং বাংলাদেশের উপরে যেভাবে শোষণ নিপীড়নের যে ব্যাপারগুলো আমরা দেখতে পেয়েছি, শেখ হাসিনা সরকার যে কাজগুলো করতে চেষ্টা করেছে এত বছর ধরে, এই জিনিসগুলো দমন নিপীড়ন এবং এই সমস্যাগুলোর উৎখাত এবং এই সমস্যাগুলো একদম নির্মূল মানে গোড়া থেকে নির্মূল করা সম্ভব বলে আমি মনে করছি। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ জি বলুন, শেষ করুন। হ্যাঁ বলেন। আচ্ছা আপনি শেষ করতে পারেন, আপনার আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনার যদি কোনো বক্তব্য থাকে শেষ করতে পারেন। তো আমরা সবাই মনে করি যেহেতু আমাদের সমন্বয়ক যারা এতদিন পর্যন্ত যারা হচ্ছে আহ্বায়ক ছিল, যারা হচ্ছে এই পুরো এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে, তারা যেহেতু ডিসিশন নিয়েছে এবং হচ্ছে গিয়ে আমরা যতটুকু বিবেচনা করে দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যথেষ্ট পরিমাণ বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আশা করছি যে সে এই দেশটাকে আবার পুনরায় ঢেলে সাজানোর জন্য একটা ভালো একটা ভূমিকা রাখতে পারে, এবং হচ্ছে গিয়ে তার আমরা জানি যে তার যে 3-0 দ্য ওয়ার্ল্ড অফ 3-0, যেখানে সে 3-0 একটা তার একটা কনসেপ্ট আছে, যে একটা বই লিখে যেখানে জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন, যেমন জিরো আনএমপ্লয়মেন্ট মানে সারা সে কিন্তু বিভিন্ন বড় বড় দেশে যেমন হচ্ছে গিয়ে আমেরিকার মতো দেশে 2008 সাল থেকে তার যে সোশ্যাল বিজনেস রিলেটেড যেই কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু 2008 সাল থেকে আমেরিকার মতো দেশ তার কনসেপ্ট ফলো করে ব্যাংকিং সিস্টেম চালাচ্ছে। তো সেক্ষেত্রে সে যদি এই অর্থনৈতিক দিক থেকে শুরু করে প্রত্যেক দেশে সেরকম ভালোভাবে লিড দিতে পারে, আমরা মনে করছি আশা করছি যে আমরা কিছু দিনের মধ্যেই এই পুরো বাংলাদেশটাকে আবার জনগণের জন্য আবার এই পুরো বাংলাদেশটাকে একটু সুন্দর, সুষ্ঠু, সামাজিক এবং শান্তিপূর্ণ দেশে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। বাকিটা দেখা যাবে। বুঝতে পেরেছি, আপনার একটা ভালো বাংলাদেশ চাই, যে বাংলাদেশ উন্নত বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা উন্নত পর্যায়ে যাব, এবং যারা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কে সবাই গ্রহণযোগ্য বলে মনে করেন। তো আর এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আপনারা কারো কোনো যদি মতামত থাকে আপনারা চাইলে বলতে পারেন, 1 মিনিট সময় থাকবে, এবং সেই সাথে আপনারা কেমন বাংলাদেশ চান, কিরকম বাংলাদেশ আপনারা প্রত্যাশা করেন ভবিষ্যতের জন্য, সেই বিষয়টি ব্যক্ত করতে পারেন। আমি হচ্ছে হ্যাঁ এরদুল রহমান সজাত, আপনার সময় হচ্ছে 2 মিনিট, আপনি 2 মিনিটের মধ্যে বিষয়টা ক্লিয়ার করতে পারেন। আচ্ছা, আপনার এই যে এড করতে বললেন যে মানে বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে তার সফলতা কতটুকু, বা সফলতা যে তিনি কতটুকু সফল হবেন। আসলে ভাই দেখেন, সরাসরি আমরা বলতে পারি না যে তিনি একেবারে সফল হবেন। আসলে এই জিনিসগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ডিপেন্ড করে। আসলে শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে জনগণের সমর্থন। আমাদের যদি অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন অর্জন করতে পারে এবং তিনি তাদের চাহিদা ও প্রত্যাশা পূরণে সক্ষম হন, তাহলে তিনি অবশ্যই তার সফলতা অর্জন করবেন। এরপরে দ্বিতীয়ত যে জিনিসটা দরকার সেখানে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। আমরা যদি এই মুহূর্তে দেশের কন্ডিশন দিকে একটু নজরদারি করি, তাহলে দেখবেন দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজমান। যদি অন্তর্বর্তীকালীন সরকার তার কার্যক্রমের মাধ্যমে দেশে রাজনৈতিক যে অস্থিতিশীলতা এটা একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের সফলতা অনেকটা আশা করা যায়। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে একটা অর্থনৈতিক নীতি। আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা যে এখন খুব বেশি ভালো তা না, একটা হজবরল অবস্থা। তো সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আসবেন বা যে আসতেছেন, তিনি যদি একটা ভালো অর্থনীতির জন্য ভালো অর্থনীতি নীতি প্রণয়ন করতে পারে, সেক্ষেত্রেও তার মানে তিনি সফল হতে পারবেন বলে আমি মনে করছি। এছাড়াও সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিক্ষা ও যুব সমাজের অংশগ্রহণ। অন্তর্বর্তীকালীন সরকার যদি
আমাদের যে যুব সমাজ আছে তাদের আন্দোলন, তাদের মতামতকে যদি প্রায়োরিটি দেয়, তাদের প্রাধান্য দেয়, তাইলে কিন্তু তিনি সফলতা অর্জন করার জন্য খুব বেশি এই জিনিসটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমি পার্সোনালি মনে করছি। আর যে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক। তো আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সাথে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কটা অনেক বেশি, এই জিনিসটা আসলে অস্বীকার করার কিছু নাই। তো সেই দিক থেকে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, আমি মনে করি তিনি এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকটা সফল হবে। তারপরেও যেহেতু রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের মনোভাব পরিবর্তনশীল, তো ভবিষ্যতে কিভাবে গড়বে তা বলা, সরাসরি বলা কঠিন, এটা আমি মনে করছি আর কি। আচ্ছা, হ্যাঁ। আর অদূর ভবিষ্যতে আমরা কেমন কেমন বাংলাদেশ প্রত্যাশা করি, আমি আমার আগের কথাগুলোতে বলছি, তারপর আবার একটু বলছি। এমন একটা মিডিয়া চাই যেটা হচ্ছে সত্য কথা তুলে ধরবে, এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেটা দিয়ে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো, এমন একটা স্বাস্থ্য খাত চাই যেটার মাধ্যমে শহর অঞ্চলে না, শুধু আমার প্রত্যন্ত অঞ্চলে, একদম দরিদ্র অঞ্চলে যারা আছে বা গ্রাম অঞ্চলে যারা আছে তারাও তাদের সেবা নিশ্চিত করতে পারবে। এমন একটা বিচার ব্যবস্থা চাই যেখানে আপনি যে রাজনীতির হন না কেন, যে নীতির হন না কেন, যে মনোভাবের হন না কেন, যে ধর্মের হন না কেন, যে বর্ণের হন না কেন, সবাই একটা সুষ্ঠু বিচার পাবেন। এমন এমন একটা সরকার চাই যেখানে প্রশ্ন করা থাকবে আমার অধিকার, আর জবাব দেওয়াটা হবে সরকারের কর্তব্য। এটা আর কি, এই জিনিসটা আমি প্রত্যাশা করি 2024 সালে। আচ্ছা, যাক, আপনার মতামতটি জানলাম। এখন আমরা যাব আরিফ ইসলামের কাছে, যে আপনার কেমন বাংলাদেশ চান আপনারা, আসলে কি মনে হয় আপনার, একটু যদি বলতেন। কেমন বাংলাদেশ চাই আর তত্ত্বাবধায়ক সরকারটা মিলাই যদি আমি একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনাকে বলি, তাহলে আমি আপনাকে বলতে চাই, প্রথমত একজন ছাত্র হিসেবে, একটা স্টুডেন্ট হিসেবে আমাদের প্রথম চাওয়া হচ্ছে রাজনীতি মুক্ত ক্যাম্পাস, একটা স্বচ্ছ জবাবদিহি একটা শাসন ব্যবস্থা, একটা স্বচ্ছ এবং সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা, স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন ব্যবস্থা, এবং সর্বোপরি যোগ্যতার ভিত্তিতে হচ্ছে আমাদের চাকরি বাকরির সুযোগ। আমাদের চাওয়াগুলো, এই চাওয়াগুলো যদি একটা সময়ের পরিপ্রেক্ষিতে গিয়ে আমরা দেখতে পারি যে হ্যাঁ, আমরা যেরকম বাংলাদেশ চাচ্ছিলাম, যেরকম বাংলাদেশকে নির্মাণ করতে চাচ্ছিলাম, সেই বাংলাদেশটাই অ্যাকচুয়ালি আমাদের এখন নতুন ভাবে হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, একই সাথে আমাদের চাওয়া পূরণ হচ্ছে, আমরা এই বাংলাদেশটাই চাচ্ছিলাম। এবং তত্ত্বাবধায়ক সরকার তাদের জায়গা থেকে তারা যেটা করা উচিত ছিল বা তাদের কাছে তাদের প্রত্যাশা ছিল, সেটা পূরণ হচ্ছে। ধন্যবাদ। হ্যাঁ, বিষয়টা বুঝতে পেরেছি। আর এই বিষয়ে যদি আর কেউ বলতে চান বলতে পারেন। ফাহাদ, আপনি কেমন দেশ প্রত্যাশা করেন, যদি 1 মিনিটে শেষ করতেন। আমি এমন একটা দেশ প্রত্যাশা করি যেই দেশে কোনো বৈষম্য থাকবে না, যেই দেশে, যে দেশটা যেহেতু গণতান্ত্রিক দেশ হবে, অর্থাৎ এমন ভাবে যেন হয়, যেন মনে হয় যে আমাদেরই দেশ, জনগণের দেশ, যেখানে জনগণের কথায় প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয়ে দায়বদ্ধ থাকবে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, এবং জনগণের এই যে যেই লুটপাট, দুর্নীতি, এইগুলো যেন বন্ধ হয়। দুর্নীতি থাকবে না কোনো, শিক্ষা ব্যবস্থা অনেক ভালো করতে হবে। শিক্ষা ব্যবস্থা, আমরা জানি বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা খুবই মানে কারিকুলাম একদম অনেক ঝামেলা করে ফেলছে। এই যে জিনিসগুলো সবকিছু পরিবর্তন করতে হবে। সবকিছু মিলিয়ে একটি সুন্দর দেশ চাই, যে সুন্দর দেশের আমরা স্বপ্ন দেখেছিলাম স্বাধীন বাংলাদেশে, যখন স্বাধীন বাংলাদেশ পাওয়ার পর থেকে আমরা যেটা স্বপ্ন দেখে আসছি, স্বপ্ন দেখছি, এরকম একটা সুন্দর দেশ চাই সবার জন্য। আচ্ছা, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। তো আমরা একদম শেষ পর্যায়ে এসে গিয়েছি, সুপ্রিয় দর্শকবৃন্দ। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে ব্যক্ত করবেন। আর আমরা হচ্ছে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মতামত এবং কোটা এবং স্বৈরশাসকের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং কেমন বাংলাদেশ তারা চায় এ বিষয় সম্পর্কে শুনলাম। তো আমার হচ্ছে শেষ কথা হচ্ছে, আহ এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যাতে সমান গ্রহণযোগ্যতা থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইচএসসি পরীক্ষা কিন্তু চলমান ছিল, এখন যেহেতু বন্ধ রয়েছে, আবার আশা করি খুব শীঘ্রই পরীক্ষা চালু হবে এবং সব শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং আমরা একটা নতুন এমন বাংলাদেশ চাই যেটা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, তো এই পর্যন্তই। সবাই আমাদের এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবাই বিড়িলাভ টেলিভিশনের সাথে থাকবেন, আবার এইরকম এই ধরনের বিভিন্ন আলোচনা নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। সবার শুভকামনা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।